হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এ তোমাদের পাঠ্য রয়েছে আধুনিক কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতাটি। কবিতাটি পুরোপুরি গদ্য ছন্দে লেখা। তোমরা যে এতদিন কবিতা পড়ে এসেছো ছন্দ মিলযুক্ত, সেরকম কবিতা কিন্তু এই কবিতা নয়। এই কবিতা গদ্য ছন্দে লেখা এবং তার ছন্দ মিলও তোমরা পাবে না। এই কবিতা পড়ার আগে, কবিতার বিষয়ে ঢোকার আগে আমরা কবি সমর সেন সম্পর্কে কিছু জেনে নিই। কবি সমর সেনের জন্ম কিন্তু এই কলকাতা শহরের বাগবাজারে। তার আদি নিবাস ছিল ঢাকায়, ঢাকার মানিকগঞ্জে। তার পিতা ছিলেন অরুণচন্দ্র সেন এবং মাতা ছিলেন চন্দ্রমুখী দেবী, এবং তার পিতামহ অর্থাৎ তার দাদু ছিলেন বিখ্যাত ইতিহাস প্রণেতা ও বাংলা সাহিত্যের বলতে পারো প্রখ্যাত লেখক দীনেশচন্দ্র সেন। কাশিমবাজার পলিটেকনিক স্কুল থেকে সমর সেন মাধ্যমিক পাশ করেন, মানে ম্যাট্রিক পাশ করেন। তারপর তিনি স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন এবং তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন এবং সেখান থেকেই তিনি কিন্তু ইংরেজি সাহিত্যে এমএ করেন। অর্থাৎ তিনি কিন্তু বাংলা সাহিত্যের ছাত্র নন, তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। এবং তার লেখার সময়সীমা কিন্তু খুব কম। তিনি মাত্র 13 বছর তিনি লেখালেখি করেছেন, কবিতা লিখেছেন মাত্র 13 বছর। অর্থাৎ তার লেখার যে সময়সীমা সেটা কিন্তু খুবই কম। 1934 খ্রিস্টাব্দ থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি লেখালেখি করেছেন। তার প্রথম কবিতা হচ্ছে তুমি ও আমি, এবং সেটি প্রকাশিত হয়েছিল শ্রীহর্ষ পত্রিকায়। তার লেখা প্রথম কবিতা তুমি ও আমি, এবং এটি প্রকাশিত হয়েছিল শ্রীহর্ষ পত্রিকায়। এবং তার অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য যে কবিতার গ্রন্থ, তার নাম হচ্ছে কয়েকটি কবিতা গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, তিন পুরুষ, সমর সেনের কবিতা, বাবু বৃত্তান্ত ইত্যাদি। এবং তিনি কিন্তু একজন, তার মানে প্রধান পেশা ছিল কিন্তু সাংবাদিকতা। তিনি মানে বিভিন্ন পত্রপত্রিকায়, যেমন দ্য স্টেটসম্যানে, তারপরে হিন্দুস্তান স্ট্যান্ডার্ডস প্রভৃতি পত্রিকায় তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন, এবং অল ইন্ডিয়া রেডিওতেও তিনি কিন্তু সাংবাদিক হিসেবে কাজ করেছেন। আর তার যে মানে রচনা, তার যে কবিতার বিষয়, সেই কবিতার বিষয়ে কিন্তু ব্যক্তিমনের সংঘাত এবং মধ্যবিত্তের যে সংকট, ভণ্ডামি, এগুলো কিন্তু প্রকাশিত হয়েছে। এছাড়া ব্যর্থ প্রেম আর শূন্যতার হাহাকারও তার কবিতার বিষয়বস্তু ছিল। এবং মধ্যবিত্ত মানুষরা যে স্বপ্ন বিলাসী, স্বপ্ন দেখতে ভালোবাসে, সে কথাও কিন্তু তার কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। এবং আমরা যে কবিতাটি পড়ব মহুয়ার দেশ, তাতেও কিন্তু আমরা সেই কবির সেই স্বপ্নবিলাসী পরিচয় কিন্তু পাবো। মধ্যবিত্তের যে স্বপ্নবিলাসিতার পরিচয়, সেটা কিন্তু আমরা তার কবিতায় পাবো। এবং তিনি তার কবিতার সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন, স্বয়ং রবীন্দ্রনাথ তার কবিতাকে ভালোবেসেছিলেন এবং বলেছিলেন সাহিত্যে এর লেখা টেকসই হবে বলেই বোধ হচ্ছে। অর্থাৎ এত সুন্দর একটা তার কবিতা সম্পর্কে মন্তব্য তাকে আরও মানে উৎকৃষ্ট করে তুলেছিল, তার কবিতাকে আরও উৎকৃষ্ট করে তুলেছিল। এবং মধ্যবিত্তের স্বপ্ন আর প্রেমের ব্যর্থতাই কিন্তু তাকে প্রথম পর্বে যথেষ্ট ভাবিয়েছিল। আর তিনি জানতেন মধ্যবিত্তের স্বপ্নবিলাস হচ্ছে আসলে মধ্যবিত্তের নিয়তি ছাড়া আর কিছু নয়। মধ্যবিত্ত স্বপ্নবিলাস, এবং সেই স্বপ্ন কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যায়, স্বপ্ন কিন্তু সত্যি নয়। আমরা কিন্তু রবীন্দ্রনাথের রূপনারায়ণের কুলেও কিন্তু বললাম যে স্বপ্ন কখনো সত্যি নয়, কিন্তু সত্যি হচ্ছে কঠিন এবং বাস্তব সেটা। আর 1946-এর পর তার কবিতা না লেখার কারণ হিসেবে তিনি সাহিত্যিক বুদ্ধদেব বসুকে বলেছিলেন যে তিনি এখন আর কবিতা লিখে হবে না, তরবারি চাই, যুদ্ধ করতে হবে। তার কারণ তিনি সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন। তার কবিতা সর্বদা সমাজ বদলের স্বপ্ন দেখেছিল। এবং তিনি বরাবরই কিন্তু যে তার কবিতার মধ্যে তিনি কিন্তু মিল খুঁজে পাননি, কারণ তিনি মনে করেছিলেন যে ছন্দে মানুষের জীবনকে তিনি দেখতে পাচ্ছেন না। তাই তিনি গদ্য ছন্দকেই কিন্তু তার কবিতার বাহন করে তুলেছিলেন। জীবনে যত কবিতা লিখেছেন সবই কিন্তু তার গদ্য ছন্দে লেখা। সেই মোহ থেকেও তার মুক্তি ঘটেছিল। তিনি বিষ্ণুদেবকেও জানিয়েছিলেন যে গদ্য কবিতা কেন, কোনো কবিতাই এখন আর তার মন বসছে না বা তার উৎসাহ নেই। এবং তিনি এই অভিমানী কবি আমাদের ছেড়ে চলে যান 1987 খ্রিস্টাব্দে 23শে আগস্ট। এই হলো কবি সমর সেনের পরিচয়। অর্থাৎ আমরা জানলাম যে কবি সম্পর্কে, কবির জীবন সম্পর্কে আমরা কিছু তথ্য পেলাম।
এবার আমরা ঢুকবো কবিতায়। কবিতার কি বিষয় আলোচনা করার আগে আমরা একটু কবিতাটা রিডিং করে নিই। তোমাদের আশা করি সবার কাছে এই বই আছে। দেখো কিভাবে আমরা এই কবিতাটা কিন্তু বারবার পড়তে হবে, যেহেতু তিনি গদ্য ছন্দে কবিতা লিখেছেন। তোমরা এতদিন গদ্য ছন্দের কবিতা পড়োনি সেভাবে, তো সেই জন্য তোমাদের কিন্তু এই কবিতাটি বারবার পড়তে হবে, এবং বারবার পড়লে কিন্তু তোমাদের এর অর্থ বোধগম্য হবে। আমি পড়ছি, একবার শুনে নাও। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। খুব ছোট কবিতা, দুটো পংক্তিতে বিভক্ত। প্রথম পংক্তি, কবি স্বপ্নবিলাসী, কবি যেতে চান মহুয়ার দেশে। মহুয়া যেখানে ফোটে, মহুয়া একটি ফুল তোমরা জানো। মহুয়ার দেশে কবি যেতে চান, কিন্তু সেকেন্ড স্তবকে সেই কবি সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে। কবি যে তার ক্লান্তি কাটাতে মহুয়ার দেশে যেতে চান, তিনি মহুয়ার দেশে যখন গিয়ে পৌঁছচ্ছেন, সেখানে গিয়ে তার সেই স্বপ্ন ভঙ্গ হচ্ছে। সেখানেও কিন্তু শহরের দূষণ থাবা বসিয়েছে, সেখানেও কিন্তু আর সেই ক্লান্তি দূর হয় না। সেখানেও কিন্তু ঘুমহীন সেই অবসন্ন মানুষদের শরীরে বা চোখে হানা দিচ্ছে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। অর্থাৎ কবি, যেটা আমরা বলেছিলাম যে কবির সমর সেন মধ্যবিত্তের যে স্বপ্নবিলাস, সেই স্বপ্নবিলাসের কথা বলছেন, এবং মধ্যবিত্তের যে নিয়তি, সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে। যখন কঠিন বাস্তবের মুখোমুখি হচ্ছেন তারা, তখন সেই স্বপ্ন কিন্তু তাদের ভেঙে যাচ্ছে। মানুষ স্বপ্নচারী হলে কিন্তু জীবন চলবে না, কারণ স্বপ্ন ক্ষণস্থায়ী, স্বপ্ন কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী হয় না, সেই স্বপ্ন ভেঙে যায়। সে কথাই এই কবিতার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তো আমরা এর পরের ভিডিওতে এই কবিতার বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।